আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ করার ঘোষণা দিয়েছে হুতি আন্দোলন। জানিয়ে দেব, ইউক্রেনের জন্য নতুন করে চূড়ান্ত অস্ত্র সহায়তা ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরপরে জানিয়ে দেব, ইসরায়েলের সেনাবাহিনী এবার পদত্যাগ করতে যাচ্ছেন বলছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। সর্বশেষ জানিয়ে দেব, রাশিয়ার কোরস্ক অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত 6। ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ করার ঘোষণা দিয়েছে হুতি আন্দোলন। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি এবার ইসরায়েলের বিরুদ্ধে নতুন ঘোষণা দিয়েছেন। গোষ্ঠীটির মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য তারা প্রস্তুত। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তেল আবিবের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে তাদের বাহিনী হামলা চালিয়েছে। তিনি ঘোষণা করেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান চলবে। এ সময় তিনি আরও জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ বন্ধের জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে তাদের সামরিক বাহিনী। গত বছরের অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে হুতি। বিশেষ করে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে হুতি। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি নানা স্থাপনা লক্ষ্য করে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে আসছে হুতি। সম্প্রতি হুতির বিভিন্ন স্থাপনা সরাসরি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে ইউক্রেনের জন্য চূড়ান্ত অস্ত্র সহায়তা ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনের নিরাপত্তা সহায়তার উদ্যোগ প্যাকেজ চূড়ান্ত ঘোষণা করবেন। এই প্যাকেজের আওতায় ইউক্রেনের জন্য বরাদ্দকৃত শেষ তহবিল ব্যবহার করে নতুন অস্ত্র ক্রয় করা হবে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। সূত্রমতে, এই প্যাকেজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইন্টারসেপ্টর এবং কামানের গোলাবারুদ রয়েছে। প্যাকেজের সুনির্দিষ্ট উপাদানগুলো আনুষ্ঠানিক ঘোষণা আসার পর জানা যাবে। এই প্যাকেজের মূল্য প্রায় $120 কোটি হতে পারে। ইউএসআইএ প্রোগ্রামের আওতায় সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্রে বিদ্যমান মজুদ থেকে নয়, বরং প্রতিরক্ষা শিল্প বা অংশীদার দেশ থেকে সংগ্রহ করা হয়। ফলে সরঞ্জামগুলো ইউক্রেনের মাটিতে পৌঁছতে কয়েক মাস বা কখনো কখনো বছরও লেগে যেতে পারে। এই প্যাকেজে বাইডেন প্রশাসন ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা প্রদানের শেষ পদক্ষেপগুলোর একটি হতে পারে, কারণ কিয়েভ এর জন্য একটি অনিশ্চিত ভবিষ্যতের আভাস দিচ্ছে আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন। ট্রাম্প এর আগে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং ক্ষমতায় ফিরে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র প্রায় $175 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে প্রায় $61.4 বিলিয়ন নিরাপত্তা সহায়তা হিসেবে ব্যয় করা হয়েছে। প্রতিরক্ষা সহায়তায় প্রায় অর্ধেক এসেছে ইউএসআইএ প্রোগ্রামের মাধ্যমে, আর বাকিটা প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটির আওতায় যুক্তরাষ্ট্রের মজুদ থেকে সরবরাহ করা হয়েছে। বর্তমানে ড্রডাউন অথরিটির আওতায় প্রায় $5.6 বিলিয়ন অবশিষ্ট রয়েছে। ইউএসআইএ প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পের জন্য নতুন অর্ডার এবং আয়ের পথ খুলে দিয়েছে। এর উদাহরণ হলো এলএস হ্যারিস টেকনোলজিসের ভ্যাম্পায়ার সিস্টেম। এই ড্রোন বিরোধী ব্যবস্থা প্রথম ইউএসআইএ তহবিলের অর্ডার পায় 2022 সালের আগস্টে। L3 হ্যারিস 12 মাসের মধ্যে প্রথম 4টি ইউনিট সরবরাহ করে। বাইডেন প্রশাসনের চূড়ান্ত প্যাকেজের বিস্তারিত প্রকাশের প্রস্তুতি নেওয়ার সময় অনেকেই প্রশ্ন তুলেছেন যে ইউএসআইএ তহবিল ছাড়াই যুক্তরাষ্ট্র কিভাবে ইউক্রেনকে সহায়তা চালিয়ে যাবে। ট্রাম্প তার প্রচার অভিযানে ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করেছেন এবং ইউরোপীয় মিত্রদের আরও বেশি দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তার দল রিপাবলিকানরা আগামী মাস থেকে কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পাবে। দলটি ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিষয়ে দ্বিধাগ্রস্ত হয়েছে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী পদত্যাগ করতে পারেন বলছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। টানা 14 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বর্বর এই আগ্রাসনে নিহত হয়েছে 45,000-এরও বেশি মানুষ। তবে এরপরও দেশটি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি। দেশটি
এছাড়া গত বছরে হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থতার বিষয়ে আছে খুব আলোচনা সমালোচনা। এমত অবস্থায় আগামী ফেব্রুয়ারি শেষ নাগাদ পদত্যাগ করতে পারেন ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান হার্জি হাভেলি। ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এমনই খবর সামনে এনেছে। শুক্রবার 20 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল হার্জি হাভেলি ফেব্রুয়ারি শেষ নাগাদ তার পদ থেকে সরে যেতে পারেন। ইসরায়েলি সংবাদপত্র মারিব নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি রাজনৈতিক নেতার উদ্ধৃতি দিয়ে বলেছে, 7 অক্টোবরের হামলার পর সেই ঘটনার তদন্ত শেষ হওয়ার 1 মাস পর হার্জি হাভেলি ফেব্রুয়ারি শেষ নাগাদ তার পদ থেকে অবসর নেবেন বলে অনুমান করা হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা করেছেন যে 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা উপত্যকার আশপাশের অঞ্চলগুলোতে যে নজিরবিহীন আক্রমণ করেছিল সেগুলো তদন্ত অবশ্যই জানুয়ারির শেষ মাসের মধ্যে করতে হবে। ইসরায়েল কাটজ ইসরায়েলি চিফ অফ স্টাফকে জানিয়েছেন, তদন্তের ফলাফলগুলো সরবরাহ না হওয়া পর্যন্ত যে কোনো নতুন জেনারেল নিয়োগ দেওয়া হবে না। কাটজের নির্দেশের আলোকে সংবাদপত্র মারিভ ইঙ্গিত দিয়েছেন এই সময় সেবা হাভেলির পদত্যাগ ত্বরান্বিত করতে পারে। ইসরায়েলি এই সংবাদপত্রটি দেশটির সম্প্রচারকারী চ্যানেল 12-এর একটি পূর্ববর্তী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে হাভেলির অবসর নেওয়ার আগে 2টি লক্ষ্য নির্ধারণ করেছিলেন, আর তা হল লেবাননের যুদ্ধের অবসান এবং গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের হামলায় তদন্তের ফলাফল সামরিক ও জনসাধারণের কাছে উপস্থাপন করা। আনাদলু বলছে, ইসরায়েলি সামরিক এবং রাজনৈতিক নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে সাম্প্রতিক আলোচনা থেকে বোঝা যাচ্ছে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বর্তমান মহাপরিচালক জামির বর্তমান সেনাপ্রধান হার্জি হাভেলির স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাব্য প্রার্থী। অবশ্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইসরায়েলি সামরিক বাহিনী উভয় গণমাধ্যমের এই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, হাভেলির পদত্যাগের বিষয়ে বাহিনীর চিফ অফ স্টাফ এবং প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে কোনো চুক্তি নেই। এছাড়া মারিফের রিপোর্টের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও দেয়নি হার্জি হাভেলি বা জামির। এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত অন্তত 6। রাশিয়ার কুরস্কে প্রাণঘাতী ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে 6 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 10 জন। রাশিয়ার এই অঞ্চলে লিরস্ক শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আঞ্চলিক ভারপ্রাপ্ত গভর্নর। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাশিয়ার কুরস্ক অঞ্চলে রিলক্স শহরের ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত 6 জন নিহত হয়েছেন বলে ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনস্টাইন জানিয়েছেন। হামলায় 13 বছর বয়সী এক শিশু কিশোর সহ 10 জন আহত হয়েছেন এবং সামান্য আঘাতের কারণে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খিনস্টাইন টেলিগ্রামে লিখেছেন। তিনি আরও লিখেছেন, আজ যা ঘটেছে তা আমাদের সকলের জন্য বিশাল একটা স্ট্র্যাটেজি। আমরা নিহতদের পরিবারের সাথে একত্রে শোকাহত সবাইকে সহায়তা করা হবে। দায়ী ব্যক্তিরা উপযুক্ত জবাব পাবে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া পরে নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে বলেন, কিয়েভ সরকারের এই পদক্ষেপের প্রতিক্রিয়া দ্রুত জানাবে মস্কো। তিনি অধিবেশনে বলেন, আপনি ভালো করে বুঝতে পারেন, শান্তিপূর্ণ রাশিয়ার নাগরিকদের লক্ষ্যবস্তু করে এই হামলার প্রতি আমাদের প্রতিক্রিয়া জানাতে বেশি দেরি হবে না। অবশ্য ইউক্রেনের কর্তৃপক্ষ এই ঘটনায় কোনো মন্তব্য করেনি।